নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের উপন্যাস ও ছোট গল্প পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আজকে আপনাদের জন্য রইল আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ৭ম পর্ব। হারিয়ে যাওয়া সত্য যখন বাড়ি ফিরল তখন সন্ধে হয়। একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি থেকে নামলো সত্য, সঙ্গে একটি গিন্নি বান্নি বিধবা। তুমি একটু দাঁড়াও বাছা, গাড়োয়ানকে কি বিদায় করি বলে সত্য ভিতরে ঢুকে আসে। সুহাস তখন এ জানলা ও জানলা করে ছটফটিয়ে বেড়াচ্ছে। নবকুমার নিতাইয়ের বাড়ি থেকে ফেরেনি। সত্যকে দেখেই সুহাস প্রায় চেঁচিয়ে ওঠে, পিসিমা। সে স্বরে অভিযোগ। সত্য ব্যস্ত কণ্ঠে বলে, হবে, জবাব দিয়ে হবে। এখন গঙ্গা জলে হাত ধুয়ে আমার ওই হাত বাক্স থেকে না পয়সা বার করে দে দেখি। গাড়ির কাপড়ে আর বাক্সটা চোবো না। আঁচলের গিট খুলে চাবিটা ফেলে দেয় সত্য সুহাসের সামনে। সুহাস স্বল্প ভাসিনি। নেহাত অস্থির হয়ে চেঁচিয়ে উঠেছিল। আর কথা বলে না, নিঃশব্দে আদেশ পালন করে। শুধু অলক্ষ্যে বারবার দেখে নেয় সত্যকে, রহস্যময়ী সত্যকে। গাড়ির ভাড়া দিয়ে গাড়োয়ানকে বিদেয় করে সত্য সেই মেয়ে মানুষটিকে বলে, নাও বসো, হাত মুখে একটু জল দাও, একটু মিষ্টি মুখ করো, তবে যেও। মেয়ে মানুষটি হৃষ্ট চিত্তে বলে, আবার মিষ্টি কেন মা? তোমার ঘরদোর দেখে চিনে গেলাম। এই ঢের তোমার মিষ্টি কথায় মিষ্টি মা, শুনলে শরীর শীতল হয়। তা হোক, তুমি আমার জন্য এতটি করলে, একটু মিষ্টি জল না খাইয়ে ছাড়বো না বলে সত্য ফট করে গায়ের সিল্কের চাদরটা রেখে কলের ঘরে ঢুকে পড়ে কাপড়টা সেমিজটা কেচে ফেলে ভিজে কাপড়ে ভাড়ার ঘর থেকে দুটো নারকেল নাড়ু বার করে এক ঘটি জল দিয়ে খেতে দেয়। মেয়ে মানুষটি বিদায় নিলে সত্য শুকনো কাপড় পরে এসে ঘরে বসে সুহাসকে উদ্দেশ্য করে বলে, তারপর আমার নামে হুলিয়া বেরিয়ে গেছে বোধহয়। সুহাস অন্যদিকে ঘাড় ফিরিয়ে বলে, হুলিয়া আবার কি? পিসে মশাই অস্থির হয়ে বেরিয়ে গেলেন, এই পর্যন্ত। এই একদিনেই তোর পিসের কাছে আমার সমস্ত কীর্তি ফাঁস হয়ে গেল দেখছি, সত্য বলে। পাঠশালার কবরটা এ যাবৎ চেপে চুপে ছিলাম। সুহাস বোধ করেই আজকের সুযোগে তার মনের সন্দেহটা প্রকাশ করে বসে। মুখ তুলে ঝপ করে বলে ফেলে, তা চাপাচাপি কি ভালো? এদিকে তোমরা নিজেরাই বলো, স্বামী মেয়ে মানুষের দেবতা। সত্যর মুখে আসছিল, বলে, তোর যে দেখি স্বামী না হতে স্বামী ভক্তি। কিন্তু সামলে নেয়, কে জানে মেয়েটার কপালে স্বামী আছে কি না। নিরুপায় বুদ্ধিহীন মা তো কুমারী মেয়েকে বিধবা পরিচয় দিয়ে তার ভবিষ্যতের পায়ে কুড়ুল মেরে রেখেছে। এই রূপের ডালি মেয়ে, সভ্য নম্র, লেখাপড়ায় কত ছাড়। এ মেয়েকে যে স্বামী পেত সে তো ধন্য হয়ে যেত। কিন্তু হয়তো দক্ষিণীর ভাগ্য দুঃখেই যাবে। তবু মনে স্থির করে রেখেছে সত্য, শেষ অবধি লড়বে মেয়েটার জন্যে। তাই না ব্রহ্মজ্ঞানীদের সম্পর্কে উৎসুক সত্য, তাদের সঙ্গে চেনা জানার বাসনা। ব্রহ্মজ্ঞানীরা নাকি খুব উদার, বাল্য বিধবা মেয়ের বিয়েতে নিন্দেও নেই তাদের। সত্য ভ্রমে ভেবেছিল সত্য ঘটনা প্রকাশ করে দেবে সুহাসের কাছে, কুমারী পরিচয়ে স্কুলে ভর্তি করে দেবে তাকে। কিন্তু ৭-৫ ভেবে সেই ইচ্ছে স্থগিত রাখতে হয়েছে। প্রথম তো এত বড় আইবুড়ো মেয়ের কৈফিয়ত অনেক, যার যাওয়ার প্রশ্নও আছে। তা সে হয়তো সত্য তার ন্যায় ভাষণের জোরে একরকম করে মানিয়েও নিত। গরিবের মেয়ের বিয়ে দিতে পারে না সমাজ, জাত নিয়ে নিতে পারে, এ তর্ক তুলত।
কিন্তু বাধা অন্যদিকেও। এত বড় নিষ্ঠুর সত্য প্রকাশ হয়ে পড়লে মাকে কি ভাববে সুহাস? কোনো দিনই কি প্রাণ থেকে ক্ষমা করতে পারবে মাকে, যখন শুনবে কেবলমাত্র নিজের সুবিধার্থে মা তার কপালে দুর্ভাগ্যের ছাপ দেখে রেখে গিয়েছে, আজন্ম খাওয়া পড়া থেকে বঞ্চিত করে রেখেছে? মা কি নিতান্তই ছোট হয়ে যাবে না তার চোখে, স্বার্থপরতার নির্মমতায়? সে যে মরার ওপর খাড়ার ঘা। আর যদি মাকে সে দেবীর আসনে বেদিতে বসিয়ে রেখে থাকে, বিশ্বাসের, ভালোবাসার, ভক্তির নড়চড় না হয়, তাহলে হয়তো সত্যকেই সন্দেহ করে বসবে, ভাববে সত্যই এখন তার বিয়ের সুবিধে করতে। এইসব 7-5 ভেবেছে সত্য সুহাসের সম্পর্কে। ভেবেছে থাক, আরও একটু জ্ঞান বুদ্ধি বাড়ুক, সত্যি মিথ্যে বোঝবার চোখ হোক, তখন দেখা যাবে। তাই এখন ওদিক দিয়ে না গিয়ে সত্য দোষ মেনে নেওয়ার ভঙ্গিতে বলে, স্বামী দেবতা, এ কথা শুধু আমরা কেন, ত্রিজগতের সবাই বলে। কিন্তু দেবতার অসন্তোষ ঘটানাও তো দোষের রে। আমি পাঠশালা খুলে গুরুমশাইগিরি করছি শুনলে তোর পিসে অসন্তোষের পরাকাষ্ঠা করবে বইতো না। অনর্থক রাগিয়ে দিয়ে কী লাভ? তাকে মনে যন্ত্রণা দেওয়া। আর না বুঝে সুঝে যদি দুম করে বারোর করে একটা দিব্যি দিলেসা দিয়ে বসে, তাতেও তো বিপদ। সুহাস একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলে, তা পিসে মশাই যাতে রাগ করতে পারে, সে কাজ তোমার না করাই উচিত। সত্য সুহাসের এই সমবিবেচনার কথায় খুশি হয়, তবে সত্য মনে মনে একটু হাসে, ভাবে তাই যদি উচিত হতো, তুই কোথায় থাকতিস বাবু? এত কথা ভাববার মতো বুদ্ধি বা পেতিস কোথা থেকে? কম লড়ালড়ি করতে হয়েছে ওর সঙ্গে তোর জন্যে। তোকে কাছে রাখা নিয়ে তো বটেই, তাছাড়া স্কুলে ভর্তি করা নিয়ে। সাহেবী স্কুলে পড়ালে মেয়েকে, সে মেয়ের হাতের জল খাওয়া চলবে না। এ বলেও নিবৃত করতে চেয়েছে নবকুমার, তবু সত্য ব্যাপারটাকে ঘটিয়ে তুলেছে। মনে পড়ে গেল সত্যর সেই কথাটা এই উচিত অনুচিতের প্রসঙ্গে, মুখেও আসছিল, সামলে নিল, মৃদু হেসে বলল, তুই তো দেখছি অনেক শিখে ফেলেছিস। হ্যাঁ বলেছিস ঠিক, উচিত নয়, কিন্তু দেখ সব সময় সব ক্ষেত্রে খাটে না। কত স্বামী হরিনামে অসন্তুষ্ট হয়, হরিনাম শুনলে জ্বলে ওঠে, তা বলে তার স্ত্রী করবে না হরিনাম? তবে আবার তার গানের কাছে খোল পিটিয়ে নাম সংকীর্তন করাও ভালো নয়। আসল কথা, যে কাজটা করতে যাচ্ছ আগে দেখবে সে কাজটা ভালো কি মন্দ, সেই বিবেচনাটুকু রাখতে হবে। তারপর যতটা পারা যায় কাউকে না চটিয়ে সেই কাজ সামলে নিয়ে উদ্ধার করা। যারা পছন্দ করে না তাদের অগ্রাহ্য করা হলো না, কাজটাও হলো। সুহাসকে কি একেবারে বড়র দলে ফেলেছে সত্য, তাই তার কাছে এত কৈফিয়ত? অথবা সুহাসকে উপলক্ষ করে সত্য নিজের মনকে কৈফিয়ত দিচ্ছে? স্বামীর সঙ্গে লুকোচুরি করতে ভিতরে ভিতরে যে সূক্ষ্ম বিবেকের পীড়ন অনুভব করে সে, এই কৈফিয়ত তার জন্যে? সুহাস অবশ্য নিজেকে বড়ই ভাবে, পুরো একটা মানুষই ভাবে, তাই সত্যর কৈফিয়ত শুনেও আবার মতামত ব্যক্ত করতে সাহসী হয়। আর সত্যর কাছে আর যাই হোক সাহসী হতে বাধা নেই, তাই আস্তে আস্তে বলে, আমার তো মনে হয় হরিনাম কাজটা ভালো, সেটা বুঝিয়ে দিয়ে। সত্য হেসে ওঠে, বলে, কম বয়সে আমিও তোর মতো করে ভাবতুম সুহাস, সব কিছু নিয়ে লড়াই করতুম, তক্ক করে অপরকে বুঝিয়ে ছাড়বার চেষ্টা করতাম। কিন্তু এখন বয়সে বুদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে এইটা বুঝেছি, অবিরত লড়াইয়ে কেবল শক্তি ক্ষয়। কাজের জন্যে যে শক্তি থাকা দরকার
সেই শক্তির অনেকটা যদি তর্কেই খরচ করে ফেলি তবে কাজটাই যে ঝিমিয়ে যাবে। তাই যাতে সাপও মরে লাঠিও না ভাঙে সেই পথই ধরি। তবে ওই যা বললাম ক্ষেত্র বিশেষ, আর সেই বিশেষটা চেনবার চোখ চাই, বুঝলি? মেয়ে মানুষ কি মানুষ নয় বলে অনেক তর্ক করেছি, কিন্তু দেখেছি ক্রমশ সে তর্ক সমুদ্রে বালির বাঁধ। এই আমাদের পোড়া দেশে মেয়ে মানুষ হওয়ার অনেক জ্বালা, বুঝলি? একটা সৎ কাজ করতে যাও, তাতে পায়ে পায়ে বাঁধা। মাস্টার মশাই বলেন অন্নদানের চেয়েও বড় পুণ্য বিদ্যাদানে। মানুষে আর জন্তু জানোয়ারে যে তফাৎ সে তো ওই বিদ্যে থেকেই, নইলে প্রাণী মাত্রেই তো খায়, ঘুমোয়, চানা পারে, মানুষ থেকে কীট পতঙ্গ পর্যন্ত। তাই সেই বিদ্যে বস্তুটা যার মধ্যে এতটুকু আছে তার উচিত আর একজনকে সে বিদ্যের ভাগ দেওয়া। এই জিনিস তো দানে কমে না, বরং বাড়ে। কিন্তু এসব কথা কজন বুঝতে চাই বল? চাই না। আগে ভাবতাম যা ঠিক তা সবাইকে বুঝিয়ে ছাড়ব, বুঝিয়ে সোজা করব, কিন্তু এখন বুঝতে শিখেছি সে চেষ্টা হচ্ছে হাত দিয়ে হাতি মাপা, আকাশের তারা গোনা। তার চেয়ে নিজের বিবেচনায় যা ঠিক বলে বুঝবো করে যাব এক মনে। একদিন না একদিন বুঝবে লোকে ঠিক কি ভুল। যারা বিরক্ত হয়েছে, অপছন্দ করেছে, তারাই মেনে নেবে। অনেকগুলো কথা একসঙ্গে বলে সত্য একটু চুপ করে জিরিয়ে নেয়। সুহাস সেই অবসরে চট করে উঠে গিয়ে এক ঘটি মিষ্টির পানা এনে সত্যর মুখের সামনে ধরে। সত্যর ভেতরটা বোধ করি এমনি একটা শীতল পানীয় চাইছিল। কোন কালে বাড়ি থেকে বেরিয়েছে। বিনা বাক্যে ঢক ঢক করে মিষ্টির জলটা খেয়ে নিয়ে মৃদু হেসে বলে, মনের কথা টেনে নিয়ে তেষ্টা জল দিতে শিখেছিস? আর তোর শেখবার কিছু বাকি নেই সুহাস। জগৎ সংসারে শুধু এইটুকু শিক্ষা আর সম্বল থাকলেই যথেষ্ট। সুহাস লজ্জায় মাথা হেঁট করে। সত্য তাকিয়ে দেখে, রূপে গুণে যেন আলো করা মেয়েটা। কিন্তু কিন্তু গুণ কি ছিল এমন? সত্যর মনে পড়ে প্রথম দিনকার কথা। কি উদ্ধত, অনম্র, ভেতর চাপা, মুখ গোঁজা স্বভাবের ছিল সুহাস। প্রতিনিয়ত তাকে নিয়ে অসুবিধায় পড়তে হয়েছে সত্যকে। নেহাত যে সত্য নিজেকে সামলে রেখেছে সে শুধু মেয়েটা সদ্য মাতৃহারা বলে, আর তার ওপর মায়ের মৃত্যুটা বড় মর্মান্তিক, বড় আকস্মিক বলে। ক্রমশ সুহাসের প্রকৃতিতে এসেছে নম্রতা, সভ্যতা, কোমলতা। দত্তবাড়ির দরুন বহুবিধ বদভ্যাস যা সত্যকে পীড়িত করত, বিরক্ত করত, সেগুলো অন্তর্নিহিত হলো আস্তে আস্তে। একটা মেয়ের মতো মেয়ে হয়ে উঠল সুহাস। তবে স্বভাবটা একটু গম্ভীর, চাপা। হৃদয়বৃত্তির বহিঃপ্রকাশটা কম। আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, খুশি, অখুশি বোঝা যায় না ফট করে। বোঝা যায় না শ্রদ্ধা, কৃতজ্ঞতা, স্নেহ। তাই আজ হৃদয়বৃত্তির এই প্রকাশটুকুতে বড় বেশি পরিতৃপ্ত হয় সত্য। সুহাসের ওই লজ্জা আনত মুখের দিকে তাকিয়ে বলে, তা আমার এত দেরি কেন? তা তো জিজ্ঞেস করলি না কই? সুহাস মৃদু হেসে বলে, জিজ্ঞেস করতে যাব কেন? বলবার হলে তুমি এমনি নিজেই বলবে। বলবার হলে শোনো কথা। সত্য বলে, বলবার নয় এমন কাজ তোর বেশি করে বেড়াই বুঝি? বাহ, তাই বলেছি নাকি? বলেছি। তা সুহাসের আর কথাটা শেষ হলো না। উঠোনের দরজা ঠেলে দুই মূর্তিমান ঢুকলেন, নবকুমার আর নিতাই। দুজনের মুখ থেকে একটা করে সম্বোধন বেরোলো। বড় বউ, বৌঠান। সত্য মাথার কাপড়টা একটু টেনে নিয়ে উঠে দাঁড়ায়। নবকুমার বসে পড়ে বলে, কি ব্যাপার তোমার বড় বউ? ভর দুপুরে রোজ তুমি যাও কোথায়? আজই বা এতক্ষণ ছিলে কোথায়? তোমার এসব রীতিনীতি তো ভালো ঠেকছে না আমার। সত্য এক
মুহূর্ত নবকুমারের সেই বিপর্যস্ত মূর্তির দিকে তাকিয়ে একটু মুখ টিপে হেসে বলে, তাই বুঝি? আমার রীতিনীতি আর ভালো ঠেকছে না তোমার? হাসি। সত্য হাসছে। তার মানে হয়তো তার মনে কোনো অপরাধ বোধ নেই, নয় সে পাকা ঘুঘু। নিতাইয়ের জ্ঞান থাকে না যে সে হাঁ করে সেই চাপা হাসিতে উজ্জ্বল অর্ধ অবগুণ্ঠিত মুখের দিকে তাকিয়ে আছে, এবং রীতিনীতির দিক দিয়ে সেটাও খুব শোভন নয়। নবকুমার কিন্তু এখন বিহ্বল নয়। এই এতক্ষণের উদ্বেগ, অশান্তি, দুশ্চিন্তা সবকিছুর যন্ত্রণা তার রাগের ঝাঁঝ হয়ে ফুটে ওঠে। সত্যর হাসিটা তাতে ইন্ধন যোগায়। তাই এবার তেড়ে উঠে দাঁড়িয়ে বলে, না, ঠেকছে না। আমার মনে হচ্ছে তোমার মতি বুদ্ধি মন্দ পথে যাচ্ছে। শুধু নবকুমার থাকলে সত্য দপ করে উঠত কিনা কে জানে, কিন্তু এখন সঙ্গে নিতাই। ওর সামনে রেগে উঠলে মান থাকে না। তাই সত্য তেমনি ভাবেই বলে, তা তোমার যখন মনে হচ্ছে তখন অবশ্যই তার একটা ন্যায্য কারণ আছে। বিজ্ঞ বিচক্ষণ পুরুষ তুমি। তাহলে এখন এই দুষ্টু পরিবারকে নিয়ে কি করবে বলো? অগ্নি পরীক্ষা না গঙ্গায় কেটে বিসর্জন? এ কি দুঃসহ স্পর্ধা! নবকুমারের মুখে কথা জোগায় না। নিতা এতক্ষণে কথা বলে, কিন্তু বৌঠান, আপনি যে আমাদের দাদায় ফেলে মজা দেখছেন, তারও তো একটা বিহিত চাই। আজ এই বিকেল থেকে ও হতবাগার কি গেরো, আর আমিও আজ এই সমগ্র দিনটা না খাওয়া না দাওয়া, তার উপর বউয়ের কাছে মুখ হেঁট। ও মা, দাদাই যে তুমি আমায় ফেলছো ঠাকুরপো। তোমার খাওয়া দাওয়াতেই বা আমি হন্তারক হলাম কি করে? আর বউয়ের কাছে মুখ হেঁট হওয়ার দায়ী বা হলাম কি করে? কিছুই তো বুঝতে পারছি না। মুখ তো দেখছি কড়ি হয়ে গেছে। বেচারা নিতাই উপোস সে একেবারে সহ্য করতে পারে না। সেই উপোস আজ সারাদিন, তার উপর এত রকম কথাবার্তা। সর্বোপরি এই স্নেহবাণী তার চোখে স্নায়ু দুর্বল হয়ে বিশ্বাসঘাতকতা করে বসে। আর সেই বিশ্বাসঘাতকতার লজ্জাটা ঢাকতে সে তার বউয়ের কাছে হেঁট হয়ে যাওয়া মাথাটা আরো একবার হেঁট করে। না, এই দুটি বুড়ো খোকা হয়েছেন সমান। সত্য এবার ব্যঙ্গের রূপ ছেড়ে সদয় রূপে আসে। এই অবুঝপনার জন্যই আমাকেও বুড়ো বয়সে ছল চাতুরি ধরে মরতে হচ্ছে। কিন্তু তার আগে ঠাকুরপো, কিছু খাও দেখি। মনে হচ্ছে বউয়ের সঙ্গে ঝগড়া করে ওরি মোটর চালিয়েছ আজ। সুহাস, তোর ছোট পিসে মশাইকে একটু কিছু খেতে দে তো। না না, আমার কিছু লাগবে না বলে প্রতিবাদ করে ওঠে নিতাই। সত্য মৃদু হেসে বলে, লাগবে কি লাগবে না সে কি তুমি বুঝবে? সুহাস বিনা বাক্যে দুখানি ঝকঝকে কাঁসার রেকাবে দুই পিসের জন্যে খাবার এনে ধরে। বাড়িতে মজুদ যা খাবার হয়, দুটি নারকেল নাড়ু, খানচারেক জিবে গজা আর এক বাটি মুড়ি। হঠাৎ নিতাইয়ের ভারী দুঃখ হয়। তার ঘরেও তো এমন কিছু অপ্রতুল নেই, অথচ এমন পরিপাটিত্ব কোনো সময় চোখে পড়ে না। এই যে নবকুমার মাঝে মাঝে যায়, কই নিতাইয়ের বউ তো কোনো দিন এক গেলাস জল এগিয়ে দেয় না। খিদে দুর্দমনীয় হলেও হাত বাড়িয়ে নিতে ইচ্ছে হচ্ছে না যেন। নবকুমারও বাড়ি মুখে বলে, আমার খাবার দরকার নেই। সত্য গম্ভীরভাবে বলে, তোমার দরকারে তো খেতে বলা হচ্ছে না, আমার দরকারই বলা হচ্ছে। খাও, আমি বসে বসে আমার অপরাধের জবানবন্দি দিচ্ছি। অগত্যাই দুজনকে হাত বাড়াতে হয়। সত্য বলে, রোজ কোথায় যাই সেই বৃত্তান্ত সুহাস জানে, ছেলেরা জানে। জানো না শুধু তুমি। জানাবো তোমাকে, তবে তার আগে কথা দিতে হবে যে কাজ করছি নিষেধ করবে না। বা, এ যে সাদা কাগজে সই। নবকুমার বলে, কাজটা ভালো কি মন্দ না জেনে। সত্য এক মুহূর্ত চুপ করে থেকে শান্ত স্থির গলায় বলে, তাকাও আমার দিকে। দুই বন্ধু আছো, দুজনেই তাকাও।
স্পষ্ট তাকিয়ে বলো, আমি একটা মন্দ কাজ করছি। এর সন্দেহ সত্যি আছে তোমাদের মনে? বলো, তবে আমি তোমাদের কথার উত্তর দেব। বলা বাহুল্য, দুই বন্ধুর কেউই চোখ তুলে তাকায় না, বরং দুজোড়া চোখ একেবারে নতমুখী হয়ে যায়। সত্য একটু অপেক্ষা করে বলে, বুঝলাম। শোনো, রোজ দুপুরে আমি পাঠশালায় পড়াতে যাই। নবকুমার একবার চোখ তোলে, চমকে, শিউরে। নিতাইও প্রায় তাই। বলে, পড়াতে? হ্যাঁ, পড়াতে। সর্বমঙ্গলা তলায় রোজ দুপুরে মেয়ে মহলের একটা আড্ডা হয়। গিন্নি মাঝ বয়সী, বৌঝিরা আছে দু একজন। সাত করে কেউ বা মায়ের ফুল বিল্লিপত্তর বেছে রাখেন, কেউ বা মালা গাঁথেন। একজন আছেন মুখে মুখে পুরাণ কাহিনী, রামায়ণ মহাভারতের কাহিনী বলেন, 5 জনে শোনে। আবার গাল গল্পও খুব চলে। এটা দেখে মাস্টার মশাইয়ের মাথায় এলো। আবার মাস্টার মশাই? নবকুমারের মুখটা বিকৃত হয়ে ওঠে। সত্য সেটা দেখেও দেখল না, বলতে লাগলো, মাথায় এসে গেল এই মেয়ে মানুষদের নিয়ে একটা পাঠশালা খুললে কেমন হয়? বৃথা গাল গল্পে সময় নষ্ট না করে। খুলে দিলেন সর্বমঙ্গলা বিদ্যাপীঠ। আমায় ধরলেন পড়াতে। বললেন, গুরুকে এবার গুরু দক্ষিণা দাও, পড়াও এদের। দেখলাম কাজটা পুণ্যের। বললাম বেশ। নবকুমার চঞ্চল হয়ে ওঠে, বলে, আমাকে একবার শুধাবার দরকার নেই? আহা, সে অপরাধ তো 100 বার স্বীকার করছি। কিন্তু তুমি যদি দুম করে দিব্যি দিয়ে বসতে, সে ঠেলে তো আর করা যেত না। তাই মা সর্বমঙ্গলার নাম করে লেগে গেলাম। বই খাতা সেলেট সব মাস্টারের খরচ। তোমার এত বিদ্যে যে মাস্টারি করতে এগো? নবকুমারের এই ব্যঙ্গোক্তিতে সত্য মৃদু হেসে বলে, মাস্টারি করা তো সত্যবামনি জন্মগত পেশা গো। আজন্ম তো মাস্টারি করে এলাম, স্বভাবের দোষে এগিয়ে পড়লাম। আর বিদ্যের সে ওই পড়াতে পড়াতে এগোবো, যতটুকু পারি ততটুকুই করে যাব। নিতাই আস্তে আস্তে বলে, বয়সওয়ালা মেয়েরা পড়ায় মন দিচ্ছে? খুব খুব। 2-1 বাদে শিখেও ফেলেছে চটপট। দেখলে বুঝতে, নিজেরা রামায়ণ মহাভারত পুরাণ কাহিনী পড়বার জন্য কি আগ্রহ। দেখে মনে হয় জীবন সার্থক হচ্ছে আমার। নবকুমারের মুখ তথাপি হালকা হয় না। বলে, মাস্টার মশাই যে ধর্মের মাথায় ঝাড়ু মেরে বেম্ব হয়েছে, সে কথা নিশ্চয় জানে না ওরা? জানবে না কেন? তবে তোমার মতন সবাই অত গোঁড়া নয়। মাস্টার মশাইয়ের হাতে ভাত তো খেতে যাচ্ছে না কেউ। আর ধর্মের মাথায় ঝাড়ু মারাই বা বলছো কেন? ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম, কান দিয়ে শোনো না তো কিছু। এই যে আজ অত বড় ব্রাহ্ম সমাজের চাই কেশব সেনের বাড়ি পরমহংস এসেছিলেন। কি? কোথায় গিয়ে এসেছিলেন? নবকুমার কাছা খুলে দাঁড়িয়ে ওঠে। পরমহংসদেব বলি, তার নামটাও কি শোনোনি কখনো? শুনবো না কেন? বেজার মুখে বলে নবকুমার। দক্ষিণেশ্বরেও তো দেখে এসেছি সেবার, আপিসের বন্ধুদের নিয়ে। তা তিনি? হ্যাঁ, তিনি কেশব সেনের বাড়িতে এসেছিলেন। সেই দেখতেই তো আজ আমার এত দেরি, আর তোমাদের কাছে সব ফাঁস। নবকুমার স্তম্ভিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমাকে আর কিছু বলবার নেই আমার বড় বউ। তুমি আমার নাগালের ঊর্ধ্বে উঠে চলে গেছো। কিন্তু কেশব সেনের বাড়ি তুমি গেলে কি করে? কি করে আবার? একা নাকি? আরও কত মেয়ে মানুষ গেল দল করে, শেয়ারের ঘোড়ার গাড়ি ভাড়া করে। যেখানে দল সেখানেই বল। কত চমৎকার গান হলো, প্রাণ যেন জুড়িয়ে গেল। বুক কাঁপলো না? বুক কাঁপবে কেন? সত্য অবাক দৃষ্টিতে বলে, এই যে মেয়ে মানুষরা তীর্থে যায়, যোগে গঙ্গা স্নান করতে যায়, দেবস্থানে মেলা দেখতে যায়, সাধু সন্ন্যাসী দর্শনে যায়, কই বুক কাঁপার কথা তো ওঠে না। এসব জায়গায় মাঝে মাঝে যেও গো, তাহলে দৃষ্টিটা খুলে যাবে। আমরা যাব? নবকুমার বলে, আমরা খদ্দর প্রাণী, আমাদের অত সাহস কোথা?
সত্য উঠে পড়ে বলে, নিজেকে 24 ঘন্টা ক্ষুদ্দুর পানি ভাবলেই মনটা ক্ষুদ্দুর হয়ে যায়। ক্ষুদ্দুরই বা ভাবতে যাব কেন? সব মানুষের মধ্যেই ভগবান আছে, এটা মানো তো। সেই ভগবানের জোরেই জোর, সেই ক্ষেত্রে সবাই বড়। নিতাই সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে। তার বউকে সে বউঠানের কাছে আসতে বলে। 7 জন্ম পার করে এসেও নিতাইয়ের বউয়ের সাধ্য হবে এসব চিন্তা করতে? নবকুমার ঠিকই বলেছে, সত্য যেন তাদের নাগালের ঊর্ধ্বে উঠে চলে গেছে। নবকুমার তাই টেনে নামাতে চেষ্টা করে। তা সে যাই হোক, বেম্বু বাড়ি থেকে এসে কাপড় চোপড় ছেড়েছ? মাথায় একটু গঙ্গা জল স্পর্শ করেছ? সত্য মৃদু হেসে বলে, সেটা করেছি বাড়ির জন্যে নয়, গাড়ির জন্যে। গাড়ির কাপড়ে কোনো কালেই থাকি না। ভেবে চিনতে বুঝি এই মাথায় আনলে এতক্ষণে। যাক, ছেলেরা কবে আসবে? ওরা নেই, বাড়ি পাকা পাকা ঠেকছে। নবকুমার বেজার মুখে বলে, তোমার আবার ফাঁকা ঠেকা? তোমার মন প্রাণ তো সব তত্ত্বজ্ঞানে ঠাসা, সেখানে আবার স্বামী পুত্রের জায়গা কোথা? বেশ বুঝছি, তোমার বাপের মতো ওই কাষ্ঠকঠিন হয়ে যাবে তুমি। সত্য শান্ত গলায় বলে, বাবার মতন? বাবার চরণের নখের এক কণা হতে পারলেও ধন্য মনে করবো নিজেকে। কিন্তু আজ আবার এ কথা কেন? নিজের মুখেই তো বলেছিলে বাবা মানুষ নয়, দেবতা। সে কথা এখনো বলছি, কিন্তু দেবতাকে দূর থেকে পুষ্পাঞ্জলি দেওয়াই ভালো, নিয়ে ঘর করায় কোনো সুবিধে নেই। সত্য হেসে ফেলে বলে, দেখো ঠাকুরপো, তোমার বন্ধুর কত উন্নতি হয়েছে, কত বাক্যি শিখেছেন। আর নিতাই এতক্ষণে কিঞ্চিত ধাতস্থ হয়ে বলে, না শিখলে তো শাস্ত্রই মিথ্যে বৌঠান, সদ্গুণ বলে কথা। কথার মাঝখানে হঠাৎ সুহাস পাশের ঘর থেকে এসে বলে, কে যেন আসছেন মনে হচ্ছে। পাশের ওই ঘরের দুটো জানলায় রাস্তা মুখ, সুহাস খুব সম্ভব সেখানেই দাঁড়িয়েছিল। এরা সন্ত্রস্ত হয়ে বলে, কে কে আসছেন? চিনি না, বুড়ো মতন, কিন্তু খুব লম্বা, ফর্সা, সোজা। লম্বা, ফর্সা, সোজা? সত্যর বুকটা ছ্যাঁত করে ওঠে, আর পরক্ষণে সে ছ্যাঁত করা বুকটা হিম করে দিয়ে উঠোনের ওধার থেকে একটি মৃদু গম্ভীর ভারী গলায় প্রশ্ন ধ্বনিত হয়, বাড়িতে কে আছেন? বাবা। সত্য বিদ্যুৎ গতিতে ঘর থেকে বেরিয়ে আসে। তারও আগে নিতাই বেরিয়ে পড়ে, পিছনে নবকুমার। আর ততক্ষণে সেই মৃদু গম্ভীর ভারী গলায় আরও একটি প্রশ্ন উচ্চারিত হয়, এটাই কি নবকুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? বাবা, বাবা গো, তুমি? সত্য প্রণামের মাথাটা না তুলেই বলতে থাকে, আমার যে সত্যি বলে বিশ্বাস হচ্ছে না। তবে স্বপ্নই ভাবো, বলে মৃদু হেসে রামকালী দাওয়ায় ওঠেন। নবকুমার নিতাই দুইজনেই প্রণাম করে, আর মনে মনে ভাবে, অনেক দিন বাঁচবেন ইনি। ঠিক যে মুহূর্তে ওর কথা হচ্ছিল সেই মুহূর্তে এমন আকস্মিক এসে পড়া। আবেগের উচ্ছ্বাস প্রশমিত হতে এবং কুশল বিনিময় হতে কিছুক্ষণ যায়। তারপর আসার কারণ ব্যক্ত করেন রামকালী। তিনি কাশীবাসের সংকল্প করেছেন, তাই শেষ একবার সত্যকে দেখতে এসেছেন। কাশীবাস? সত্য ভেঙে পড়ে বলে, বাবা, এই সংকল্প করেছো তুমি, তাই এই হতভাগা মেয়েটাকে দেখা দিতে এসেছো? আমি যে কিছু জানি না বাবা, তাহলে সব পেলে ছুটে চলে যেতাম তোমার কাছে। রামকালীর এই আকস্মিক আবির্ভাবে সত্য যেন তার চির অভ্যস্ত স্থিরতা হারিয়ে ফেলতে বসেছে। একে তো অপ্রত্যাশিত আনন্দের আবেগ, তার সঙ্গে অন্তর্নিহিত এক চিন্তা, তাদের এই বাসা বাড়িতে বাবা জলগ্রহণ করবেন কিনা। জলও তো কলের জল, যদি এ জল না খান
না হয় গঙ্গা জলেরই ব্যবস্থা করবে, কিন্তু বাসা বাড়ির দোষ খণ্ডাবার উপায় কি? গেরস্ত বাড়িতে গরু আসা দেখেছে সত্য, সেভাবে করতে পারে, কিন্তু বাবা কি সেই অতি যত্ন অতি সেবা নেবেন? এই সব চিন্তার সঙ্গে উপচে উঠেছে এক অব্যক্ত বিচ্ছেদ ব্যাকুলতা। বাবাকে সে নিত্যি দেখছে না সত্যি, কিন্তু জানে বাবা রয়েছে সত্যর সেই চির পরিচিত পরিবেশের মাঝখানে, বাবার চির অভ্যস্ত জীবনে। কিন্তু কাশীবাস, সে যে চির বিরহের সমতুল্য, এ তো এক প্রকার মৃত্যু। কাশীবাসের সংকল্প মানে সংসার থেকে মুখ ফিরানো। সাতপাত চিন্তায় সত্যর কণ্ঠে এই আবেগ, এই আকুলতা। রামকালী বোঝেন, তাই রামকালী এই অস্থিরতাকে ঈষৎ প্রশ্রয়ের দৃষ্টিতে দেখেন, আর মেয়ের কথার উত্তরে মৃদু হেসে বলে, তুমি যাওনি, আমি তোমার কাছে এলাম, একই কাজ হলো। প্রণামান্তে নিতাই চলে গিয়েছিল। নবকুমার সত্যর কথা বলার সুবিধের জন্য একটু তফাতে গিয়ে বসেছে। সত্য তাই সক্ষেপে বলে, দুই কি আর এক হলো বাবা? সে আমি বাপের মেয়ে, বাপের কাছে গিয়ে পড়তাম, আগে ছোটটি হয়ে যেতাম, যা প্রাণ চাই বলতাম। আর তুমি কুটুম বাড়ি এসেছো, আমি ঘরের বউ, আমার প্রতি পদে বাধা, কি বা বলবো কি বা কইব। নবকুমার তফাতে বসলেও এত তফাতে নয় যে সত্যর বলা বলি তার কর্ণ গোচরিত হতে কোনো বাধা হচ্ছে। সে সহসা নৈবত্তিক স্বগতোক্তি করে ওঠে, হায় ভগবান, প্রতিপদে বাধা, পা আরো অবাধ হলে কি যে হতো। রামকালী সচকিত হয়ে বলে, কি বললে বাবাজি? নবকুমার গম্ভীর গলায় বলে, না এমন কিছু নয়, তবে নাকি আপনার মেয়ে আক্ষেপ করছেন প্রতিপদে বাধা, তাই বলছিলাম। আপনাদের নিত্যানন্দপুরে এমন কোন মেয়েটা আছে, আর আমাদের বারুইপুরেই বা এমন কটা বউ আছে যে আপনার মেয়ের সমতুল্য স্বাধীন, তাই বরং জিজ্ঞেস করুন। রামকালী অনুভব করেন নালিশের সুর, তাই মৃদু হাসেন, বলেন, তা যদি সেটা হয় সে তো ভালোই। আমার মেয়ে যে ঝাঁকের কই হওয়ার জন্য জন্মায়নি, সে আমি তার শৈশবকালেই বুঝেছি। সত্য তার বাপের উপস্থিতিতে স্বামীর উপস্থিতি ইত্যাদি মানতে পারে না। ঘোমটাটা আর একটু টেনে বলে, আচ্ছা বাবা, তুমি এই তেতেপুরে এসেছো, এ সময় নালিশ পেরেত করতে বসাটা খুব ভালো হচ্ছে। থাকবে তো 2-4 দিন, তখন যত খুশি। ওরে বাবা, 2-4 দিন কি রে, একটা দিনের জন্য এলাম, কাল যাব। একটা দিন? বাবা, মাত্র একদিনের জন্য এলে তুমি? সত্য কেঁদে ফেলে, তোমার সঙ্গে যে আমার অনেক কথা। হ্যাঁ, বাবার সঙ্গে সত্য ওর অনেক কথা। কতদিন ভেবেছে চিঠি লিখে সব বলে বাবাকে, প্রশ্ন করে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু লিখতে গিয়ে দেখেছে অগাধ কথা। এত কথা কি চিঠিতে লেখা যায়? তাছাড়া উত্তর প্রত্যুত্তরের মধ্যে বক্তব্য বোঝানো যায়, শুধু একতরফা পেশ করা যেন কৈফিয়ত দাখিল করা। বাবা যদি উত্তরে লেখেন, এত কথা আমায় লেখার উদ্দেশ্য কি? অথচ ব্রাহ্ম ধর্ম কি? কোনো একজন চিরহিতৈষী গুরুজন যদি হঠাৎ ব্রাহ্ম ধর্ম নিয়ে বসেন, তাকে ত্যাগ করা সমীচীন কিনা? গেরস্থ ঘরের মেয়ে অথবা গেরস্থ ঘরের বউ, এই অপরাধে জগৎ সংসারের সকল প্রকার কাজ থেকে তাদের বঞ্চিত হওয়ায় বিধি কিনা? স্বামী যদি হিতাহিতে অন্ধ হন, মেয়ে মানুষের সেই অন্ধপথে চলার নিয়ম কিনা? এমন অনেক প্রশ্ন তো আছেই। সর্বোপরি প্রশ্ন শঙ্করীর মেয়ের প্রশ্ন। শঙ্করীর কথা বলে যখন বাবাকে চিঠি লিখেছিল, তখন রামকালী উত্তর দিয়েছিলেন যে যত বড় অপরাধে অপরাধী হোক, সে যদি অনুতপ্ত হয়ে থাকে তাকে ক্ষমা করাই কর্তব্য। তাছাড়া তোমার বিবেচনার ওপর আমার আস্থা আছে। সুহাস সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে
একবার বাবাকে জিজ্ঞেস করবার তার ইচ্ছা আছে, কিন্তু বাবা কিনা একদিন মাত্র থাকবেন। তার মানে সত্তর এই বাসা বাড়িতে তিনি খাওয়া মাখা করবেন না, হয়তো ফলমূল আর গঙ্গা জল খেয়ে একটা বেলা কাটিয়ে দেবেন। সত্তর আর পিতৃসেবার পূর্ণ হবে না। এত সব উচ্ছ্বাস মনের মধ্যে আলোড়িত হতেই চোখের জল বাঁধ মানে না। রামকালী আস্তে তার মাথায় একটু স্পর্শ রেখে বলেন, একটা দিনই কি কম হলো রে? কত কথা বলবি, বল না। আর কথা? আমার তো শুধু উপচে উপচে কান্নাই আসছে বাবা। আঁচল ভিজে জবজবে হয়ে ওঠে সত্তর। অনেকক্ষণ পরে প্রশমিত হয় সে কান্না, কথাও হয়। যত কিছু বলার ছিল সব বলে ফেলে সত্য তার চিরদিনে ধ্রুব তারার কাছে। রামকালী নবকুমারকে মৃদু ভর্ৎসনা করেন, বলেন, সে কি মাস্টার তোমার চিরহিতৈষী, তাকে ত্যাগ করবে কি? তার ধর্ম বিশ্বাস তার কাছে। এই যে আমি আমি শাক্ত কি বৈষ্ণব, এইটা কি দেখতে যাবে তোমরা? না দেখবে বাবা? গুরু শিক্ষক এরাও তেমনি পিতৃতুল্য। তাছাড়া তিনি তো আর তার ধর্মবিশ্বাস তোমার উপর চাপাতে আসছেন না, তোমার অনিষ্ট আসছে না তা থেকে। তবে সত্যর ওই পাঠশালায় পড়ানো শুনে রামকালী কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে একটি নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, সত্য, তোর মাকে তোর মনে পড়ে? মাকে মনে পড়ে না? কি বলছো বাবা? আবার সত্যর চোখ উপচে ওঠে। না, তাই বলছি। তোর মা থাকলে এ কথা শুনে ভয় পেত, বুঝলি, নির্ঘাত ভয় পেত। আবার আড়ালে বলতো, আমি জানি ও আমার ক্ষণজন্মা মেয়ে। উত্তর পেয়ে যায় সত্য, তার কাজ ভুল কি ঠিক জেনে যায়। শুধু সুহাসকে নিয়ে কিছুক্ষণ আলোচনা চলে, কিছুটা বাদ প্রতিবাদও বুঝি। তখনও সত্য সুহাসকে সামনে আনেনি রামকালী। রামকালী বলতে চাইছিলেন, বিয়ের চেষ্টার প্রয়োজন কি? বেশ তো, লেখাপড়া শিখছে, ভালো কথা। নিজের জীবিকা নিজে অর্জন করতে পারবে, সেটা মঙ্গল। কলকাতায় তো আজকাল এরকম হচ্ছে, বিদুষী মেয়েরা গৃহশিক্ষয়িত্রী হয়ে অথবা মেয়েদের স্কুলে পড়িয়ে উপার্জন করছে। কিন্তু বাবা, সত্য বলে, মাটা তো চিরদুঃখিনী হই দুঃখে দুঃখেই মরল। মেয়েটাও কোনোদিন ঘর সংসারের মুখ দেখবে না। মা বাপের প্রায়শ্চিত্ত তো সন্তানকেই করতে হয় সত্য। আর যদি ইচ্ছে করে কেউ ওই বিয়ে করতে চায়? রামকালী মাথা নেড়ে বললেন, কে চাইবে? একে তো জন্মের গোড়াতেই অত বড় গলদ, তার ওপর মেয়ের যথেষ্ট বয়স হয়েছে, বিধবা কি কুমারী তারও নিশ্চয়তা নেই। সত্য তখন নিজের গোপন ইচ্ছে ব্যক্ত করে, মেয়েটাকে যদি ব্রাহ্মধর্ম গ্রহণ করিয়ে ব্রাহ্ম সমাজের কোনো সমাজ সংস্কারক পরহিতৈষী যুবকের হাতে তুলে দেওয়া যায়, সুহাসের যোগ্য বয়সের অবিবাহিত ছেলে ও সমাজে পাওয়া যায়। রামকালী যেন এ প্রস্তাব সমর্থন করেন না। তুচ্ছ একটা মেয়ের বিয়ে বিয়ে করে এত কাণ্ডর দরকার কি, এই যেন তার মত। তাই সহসা গম্ভীর হয়ে গিয়ে বললেন, যদি জিজ্ঞেস করছোই তাহলে বলি, একটা খুঁতওয়ালা বংশের ধারা বাড়িয়ে চলে লাভ কি? লাভ ওই মেয়েটার সংসার। মেয়ে বলেই কি তুচ্ছ বাবা? একটা মানুষের জীবন তো। মানুষের জীবন শুধু ভোগেই সার্থক নয় সত্য, ত্যাগেও সার্থকতা আছে। ও তো জানে ও বিধবা, বাল বিধবার যেমন জীবন কাটে। কিভাবে হাতে তাদের কাটে বাবা? সত্য হতাশ নিঃশ্বাস ফেলে বলে, চির দুঃখেই কাটে। পিস ঠাকুমার মতন আর কজন হয়? তা তিনিও মনের দাহ এই সূচিবাই করে বিশ্বশুদ্ধ লোককে অতিষ্ঠ করেছে। রামকালী সহসা স্তব্ধ হয়ে যান, যেন মোক্ষদাকে চোখের উপর দেখতে পান। পূর্বে সেই সুবর্ণ বর্ণা তীব্র দীপ্তিময়ীকেও দেখেন, আর তার পিছনে কায়ার পিছনে ছায়ার মতো, সূর্যের পিছনে রাহুর মতো বর্তমানের রোগজীর্ণ মোক্ষদার প্রেতাত্মাকেও দেখতে পান।
যে মোক্ষদা এখন ভীমরতী হয়ে যা তা করে বেড়াচ্ছে, লুকিয়ে চুরিয়ে খাবার জন্য নাকি সর্বদা চোখ চোখ করে বেড়ান তিনি। দেখ তোর, দেখ না মোর, নীতিতে মুঠো করে মাছ ভাজা নিয়ে মুখে পুড়ে বসে থাকেন, আর সারদা রাত দিন গালমন্দ করে টেনে টেনে নিয়ে গিয়ে পুকুরে চুবিয়ে আনে। এ কথা তবু জানে না সত্য, সত্য সেই সুচি বাইটাই জানে। রামকালী একটু চুপ করে থেকে বলে, দেখো তেমন পরোপকারী ভালো ছেলে যদি পাও। তোমার আশীর্বাদ না পেলে এত বড় কাজ করতে ভয় খাচ্ছি বাবা, তুমি মন খুলে সায় দিয়ে দাও। রামকালী একটু হেসে বলে, মন কি ঘরের জানলা দরজা সত্য যে গায়ের জোরে খোলাবি? তবে আশীর্বাদ আমি করছি, তোর কাজে ভগবান সহায়। সত্যর আশঙ্কায় সঠিক। রামকালী সামান্য কিছু ফলমূল গ্রহণ করেন এবং জানান পরদিনও তার পূর্ণিমার ব্রত। এই বুঝেই তাহলে তুমি এসেছো বাবা? সত্য কাঁদো কাঁদো হয়ে বলে, আমি তোমার এমন অধম মেয়ে যে জীবনে একদিন রেঁধে ভাত দিতে পারলাম না। রামকালী সহসা একটি গভীর নিঃশ্বাস ফেলে বলেন, জীবনের কথা কি এক্ষুনি বলে শেষ করে ফেলা যায় সত্য? জীবনের পরিণতি গুহার অন্ধকারে। তারপর বলেন, এত কথা হলো, কই সে মেয়েটাকে তো দেখলাম না। কি জানি বাবা, কি লজ্জা ঢুকেছে তার মনে, চৌকিতে পড়ে কাঁদছে। কাঁদছে? রামকালী একটু চকিত হন, আর কিছু বলেন না। কিন্তু পরদিন সকালে যখন স্নান আহ্নিক সেরে বসেছেন, তখন সুহাস মাথা নিচু করে এসে আস্তে আস্তে প্রণাম করে রামকালীকে। পূব জানলা দিয়ে সকালের আলো এসে পড়েছে মেয়েটার মুখে, যেন তাকে একটা স্নিগ্ধ কৌমার্যের দুতিতে স্নান করিয়ে দিচ্ছে। আর নম্র অথচ দৃঢ় মুখের রেখায় একটি প্রত্যয়ের আভা। পাতলা রিজু দীর্ঘদেহের গড়নেও সেই প্রত্যয়েরই দৃঢ়তা। রামকালী বুঝি এমনটি আশা করেননি। রামকালী যেন বিচলিত হন। হঠাৎ বহুদিন পূর্বের একটা কথা মনে পড়ে যায় তার। মনে পড়ে যায় পুকুর ঘাটের ধারে বসে থাকা একটা বিধবা মূর্তি। কেমন সেই মূর্তি রামকালী কি দেখেছিলেন? মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ করেন রামকালী। তারপর গভীর শান্ত গলায় বলেন, সত্য এই যে তপস্বিনী উমা। সত্য হাসি হাসি মুখে সুহাসের মুখের দিকে তাকায়। এ প্রশংসা যে তারই, সুহাস যে তার হাতে গড়া প্রতিমা। কাঁচ নয়, শিশু নয়, 15 বছরের ধারী মেয়েটাকে কাছে এনেছিল সত্য। তার বহুবিধ অশিক্ষা কুশিক্ষা আর চরিত্রগত বহু দোষের সমষ্টি সমেত এই বছরে মাত্র ভেঙে চুরে গড়েছে সেই মেয়েকে। অবশ্য প্রকৃতির নিয়মে তার নিজের ভিতরেও একটা প্রবল ভাঙা গড়ার কাজ চলেছে। মায়ের ওই আকস্মিক বিভৎস মৃত্যু এবং তার পরবর্তীকালে মায়ের জীবন ইতিহাস জানার ফলে সেই বিরাট ওলটপালটটা সংঘটিত হয়েছিল। তারপর এসেছে সুহাসের নবজন্মের পালা। কোথায় দত্তদের বাড়ির সেই বিলাসিতায় আবিল অসুচি আবহাওয়া, আর কোথায় সত্যর দৃঢ় চরিত্রের দৃষ্টান্ত। তাছাড়া স্কুলের জীবন, সে যেন স্বর্গের জগৎ। সুহাসের প্রকৃতি শুধু বদলায়নি, আকৃতিও বদলেছে। যেমন বাচাল মেয়েটা মিতভাষিণী হয়ে গেছে, তেমনি হঠাৎ লম্বা হয়ে গিয়ে গোলগাল পুষ্ট দেহ মেয়েটা হয়ে উঠেছে বেতের ডগার মতো ছিপছিপে, লম্বা, পাতলা। একটু বুঝি কৃষ, যে কৃষতাকে দেখে তপস্বিনী উমার তুলনা মনে পড়েছে রামকালী। সত্য হাসি হাসি মুখে বলে, পরপর 2 বছর ফার্স্ট হলো। সত্যি নাকি? বলেন রামকালী। সুহাস বোধ করে লজ্জা পেল, মৃদু কুণ্ঠিত একটু হাসি হেসে বলল, দাদুর নাতিদের ফার্স্ট হওয়ার খবর তোলা থাকলো, আর তোলা নেই, সে কথা শুনেছে রামকালী।
নবকুমার বলেছে। নাতিদের সঙ্গে দেখা হলো না বলে দুঃখ প্রকাশ করেছে। রামকালী বলেছে, তা সত্যি, দেখিনি অনেকদিন। জলপানি পেয়েছি শুনে খুশি হলাম। এসব গত রাত্রের কথা। সুহাস জানে। সুহাস নিজের লজ্জা ঢাকতে তাড়াতাড়ি ওদের কথা তোলে। রামকালী মৃদু হেসে বলে, নাতির ফার্স্ট হওয়া আহ্লাদের কথা, কিন্তু নতুন কথা নয় দিদি। নাতনির ফার্স্ট হওয়াটাই নতুন কথা। আশীর্বাদ করি, সুখী হও, সৌভাগ্যবতী হও। সত্যর দিকে ফিরে বললেন, মন খুলেই আশীর্বাদ করলাম রে। সত্যর চোখ আবার জলে ভরে আসে। বাবার কথাবার্তার ধরন বদলে গেছে। চিরদিনে সেই দূরত্ব বজায় রাখা মাপা যোগা কথার জায়গায় এখন যেন নিকটের সুর। সংসার থেকে মুখ ফিরিয়ে নেবার কালে কি সহসা সংসারের প্রতি মমত্ব বোধ করছেন রামকালী? নাকি তার এই সৃষ্টি ছাড়া, সংসার ছাড়া মেয়েটার কার্যকলাপ তাকে বিচলিত করছে? যাত্রাকাল যতই নিকটবর্তী হয়, সত্যর গলার শব্দ তত ভার হয়ে আসে। থেকে যাও বলে অনুরোধ করবারই বা পথ কোথা? এখানে এক মুঠো ভাত খাবার অনুরোধ চলবে না, যেতেই দিতে হবে। ছোট ছোট কথা, ছোট ছোট নিঃশ্বাস। কবিরেজি কি ছেড়ে দেবে বাবা? ছেড়ে দেব না, ছেড়ে দেব কেন সত্য? ওই বিদ্যেটুকু দিয়ে যতটুকু যার উপকার হয়, তবে পেশাটা ছেড়ে দেব, অর্থাৎ দক্ষিণাটা বাদ। খুব কষ্ট করে থাকবে না তো বাবা? বিশ্বনাথের খাস মহলে কষ্ট ঘিরে পাগলি। শরীরে অশরীরে এ বেয়ার অবদ্ধ মেয়েটা একটু খবর পাবে তো বাবা? সে বাবু এখন বাগদত্ত হতে পারছি না। সে জানি, সে কি আর জানতে বাকি আছে আমার? নবকুমার পায়ের ধুলো নিয়ে বলে, কবে যাত্রা? এই সামনের অষ্টমী তিথিতে নৌকো ছাড়বে। নৌকো? নবকুমার সাহসে ভর করে বলে, কেন? এখন তো রেলগাড়ি চলছে। চলছে, নৌকো তো চলে এসেছে। রামকালী হাসে। সে তো চলৎ শক্তি হারায়নি। ওতে একদিনে পৌঁছে যেতে। সত্য এগিয়ে এসে বলে। রামকালী মৃদু হাসে। অত তাড়াতাড়ি বা কি? মুমূর্ষু রোগী দেখতে তো যাচ্ছি না। তীর্থের পথটাই তীর্থ। পথটাকে চোখ বুজে অতিক্রম করে লাভ কি? একেবারে মা গঙ্গার কোলে চড়ে বসবো, কোলে কোলে চলে যাব। বাবা, ঠিকানা? ঠিকানা সে কি আমি এখান থেকে ঠিক করে যাচ্ছি রে? গিয়ে পৌঁছানো খবরে জানাবে তাহলে। এই দেখো, এ মেয়ের কেবল সত্যবন্দি করিয়ে নেবার ফন্দি। হবেই তো, যেমন নাম রেখেছ। একেবারে যাবার সময় রামকালী সহসা বেনিয়ানের পকেট থেকে দুখানি পাকানো কাগজ বার করে বললেন, এ নাও, এই দুটো জিনিস রেখো। এ কি? সত্য হাত পাতে না, চমকে তাকায়। রামকালী বলেন, একখানি তোমার জন্মপত্রিকা আমার কাছে ছিল এ যাবৎ। ও নিয়ে কি করব বাবা আমি? থাকা ভালো। আর এইটা। রামকালী একটু থামেন। দেশের বিষয় আশয় যা কিছু বংশের ছেলেদেরই থাকলো, ত্রিবেণীতে আলাদা কিছু লাকড়ার জমি ছিল, সেটা তোমার নামে। না বাবা না। সত্য কেঁদে ওঠে। ও আমি চাই না। আমি তোমার মেয়ে সন্তান, শুধু স্নেহের অধিকারী। তাই এটুকু সেই স্নেহেরই চিহ্ন ধরে নাও। বাবা গো, চিহ্ন দিয়ে স্নেহ বুঝবো তোমার? না বাবা, দরকার নেই আমার। সত্য হাতও পাতে না, চোখের আঁচলও নামায় না। এত কান্না বোধ করি সারা জীবনে কাঁদিনি সত্য, মা মরতেও নয়। রামকালী মুখটা ফিরিয়ে নিয়ে আত্মস্থ করে নেন নিজেকে। তারপর নবকুমারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, রাখো।
নবকুমার সত্তরে বাড়াবাড়িতে চাঞ্চল্য বোধ করছিল। ভাবছিল ছেলে নেই, মেয়ের তো সবই বাবার কথা বলে মহারানী ভিক্টোরিয়া রাজ্যটাই পেলেন। সেসব কিছুই না, মুষ্টি ভিক্ষার উপহার, তাও মেয়ে নিচ্ছেন না। অতএব নবকুমারের হাত বাড়াতে দেরি হয় না। রামকালী পালকিতে ওঠেন। আপাতত পালকিতেই চললেন। কলকাতার বিশিষ্ট কয়েকটি দেবস্থান দেখবেন, তারপর নৌকোয় উঠবেন। রেলটা পছন্দ করেন না রামকালী। বললেন, তেমন তারা না থাকলে দরকার কি? পালকিটা যতদূর দেখা যায় দরজায় দাঁড়িয়ে দেখে সত্য। তারপর বাড়ির মধ্যে ঢুকে এসে বসে পড়ে। অনেকক্ষণ পরে চোখ মুছে নিঃশ্বাস ফেলে বলে, নেহাত নিরুপায় যদি না হতাম, ঠিক আমি বাবার সঙ্গে চলে যেতাম। নবকুমার বলে, তা নিরুপায় আর কি, কটা দিন নয় সুহাস চালিয়ে দিত, গেলেই পারতে। যে দুদিন না উনি কাশি যান, থেকে আসতে বললে না তো। সত্য একটা লজ্জার ক্ষোভ মেশানো নিঃশ্বাস ফেলে বলে, সংসার চালাবার কথা নয়, অন্য কথা। শরীরের অবস্থায় আমার মনে হচ্ছে ভালো নয়। জানি না বুড়ো বয়সে আবার কপালে কি গেরো আছে। নবকুমার কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে সত্যর সেই লজ্জা বিক্ষুব্ধ বিপন্ন মুখটার দিকে। খবরটা হৃদয়ঙ্গম করতে তার কিছুক্ষণ লাগে। তারপর অকস্মাৎ এক অপ্রত্যাশিত পুলকে রোমাঞ্চিত হয়ে ওঠে সে। ও ভগবান, এইবার তাহলে সত্যর পায়ে একটু শেকল পড়বে। এই শেকল পড়ার কথাটাই সবচেয়ে আগে মনে পড়ে নবকুমারের, আর তাতে আহ্লাদে উথলে ওঠে। হঠাৎ সত্যর একটা হাত চেপে ধরে বলে, সত্যি? আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে সত্য বলে, আহ্লাদে নাচবার কিছু নেই। ভরা দুপুর, নৌকো মাঝ গঙ্গায়। দাঁড় টানা আর একটা না একটা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শুধু খানিক খানিক সময় অন্তর দাঁড়ি মাঝিদের এক একটা দুর্বোধ্য হুঙ্কার স্তব্ধ প্রকৃতিকে যেন চমকে চমকে দিচ্ছে। নৌকোর আশেপাশে দাঁড়ের ধাক্কায় ভেঙে পড়া জলের বৃত্তরেখা। দূরে ঢেউ খেলানো জলের রেশম চিকন গায়ে বাতাসের মৃদু কাঁপুন। সেই ঢেউ খেলানো ঘিয়ে রঙা রেশমি ওড়নার গায়ে হিরে কুচি রোদের উজ্জ্বল সমারোহ। রামকালী সেই সমারোহের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন। বর্ধপুরের অচঞ্চল গঙ্গা, নৌকোর গতি মৃদু মন্থর, তাই ভিতরে আলোড়ন নেই। কিন্তু মনের ভিতরে যে মন ওই স্তব্ধ দেহদুর্গের মধ্যে চিরদিন সমাহিত থেকেছে, না আলোড়ন নয়, শুধু যেন সেই চিরসমাহিত মনটাকে আজ একটু মুক্তি দিয়ে ফেলেছেন রামকালী। ছেড়ে দিয়েছে ইচ্ছে মতো ঘুরে বেড়াবার জন্যে। এই 68 বছর ধরে যে দীর্ঘ প্রান্তরটা পার হয়ে এলেন রামকালী, সেই প্রান্তরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি পাক খেয়ে বেড়াচ্ছে সেই হঠাৎ ছাড়া পাওয়া মনটা। এর আগে কোনো দিন এমন করে স্মৃতি রোমন্থন করেননি রামকালী। আজ করছেন, হয়তোবা অজ্ঞাতসারেই করছেন। আজ সংসারের কাছ থেকে বিদায় নিয়েছেন রামকালী, পিঠ ফিরিয়েছেন তার দিকে। কিন্তু বিদায় গ্রহণের প্রাক্কালে কত ব্যবস্থা, কত হিসাব নিকেশ, কত নির্দেশ, কত বন্দোবস্ত। গ্রামে যে টোলটি স্থাপন করেছেন, যে দুস্থ বিদ্যার্থী কজনের প্রতিপালনের ভার গ্রহণ করেছেন, একজন কবিরাজ বসিয়ে যে দাতব্য কবিরাজখানি প্রতিষ্ঠা করেছেন, গ্রীষ্মের দিনের জন্য যে জলসত্রটি খুলেছেন, সেগুলি যাতে বন্ধ হয়ে না যায় তার জন্য উচিত মতো নিষ্কর জমি দানপত্র করে দিয়ে আসতে হলো। যে কজন দুস্থ পণ্ডিত বৃত্তি পেয়ে আসছিলেন, তাদের বৃত্তি বজায় রাখার জন্য জমির ব্যবস্থা করতে হলো। তাছাড়া বরাবর গ্রামের কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতা
আবিরা অসহায়া বিধবা, রুগ্ন অপটু পুরুষের অথবা মাতৃপিতৃহীন শিশুর একরকম আশ্রয়স্থল ছিলেন রামকালী। দূর দূর জায়গা থেকেও লোকে এসে হাত পেতেছে রামকালীর কাছে। এসব লোক যাতে একেবারে না বঞ্চিত হয়, একেবারে না বিতাড়িত হয়, তার জন্যে রাসুকে নির্দেশ দেওয়া হয়েছে একখানা বড় তালুকের মাধ্যমে। অবশ্য রাসু যদি নিয়ম বজায় না রেখে, রাসু যদি সে তালুকের উপসত্ত্ব আত্মসাৎ করে, করবার কিছু নেই, কারণ এটা একটা অনিয়মিত ব্যাপার। তবু রাসুকে ভার দিয়ে আসতে হলো। রাসু ছাড়া আর কে বা মানুষ হলো? মেরুটার তো উদ্দেশ্যই পাওয়া গেল না প্রায়। ঠিকানা না জানিয়ে দু একটা চিঠি দিয়েছিল কবে যেন, তাতেই জানা গেছে মরেনি, বেঁচে আছে। রাসুর আর ভাইগুলো তো অমনীষী। সেজু কাকার দুই ছেলে কুচুটের রাজা। রাসুর বড় ছেলেটা বাবুর শিরোমণি হয়ে উঠেছে। হচ্ছে সারদার দোষেই কতকটা। সারদা যেন স্বামীর সঙ্গে রেষারেষি করে ছেলেকে বাবু করে তুলতে বদ্ধপরিকর। সব কথাই বলে ও পারবে না, ওই একটা মেয়ে, অদ্ভুত উল্টো পাল্টা। রামকালী নিঃশ্বাস ফেলে ভাবলেন, ওর বিধাতা কি ওকে কতকগুলো উল্টো পাল্টা জিনিস দিয়ে তৈরি করেছিলেন, নাকি জীবনটা ওর উল্টো স্রোতের মুখে পড়ল বলেই? রামকালী ওর হদিশ পান না। কখনো ওর ভারসহ কর্মনিষ্ঠা, ওর অসাধারণ নৈপুণ্য, ওর অগাধ সহিষ্ণুতা দেখে তাক লেগে যায়। কখনো ওর বিস্ময়কর নির্লিপ্ততা, দৃষ্টিকটু ঔদাসীন্য দেখে স্তব্ধ হতে হয়। দুর্গোৎসবের সময় সকল ভার সারদা একা মাথায় তুলে নিতে ভয় পায় না, দিয়ে ও নিশ্চিন্ত হন রামকালী। কিন্তু এবারে হঠাৎ সারদা শান্ত ঘোষণায় জানিয়ে দিল, খুড় ঠাকুর যেন এ ভার আর কারো উপর ন্যস্ত করেন। কেন? কেন? ওর কিছুই নেই, বাড়িতে তো আরো লোক আছে। গ্রামের কজন বয়স্ক ব্রাহ্মণ কন্যাকে ডেকে রামকালী জ্বালিয়েছিলেন। বড় বৌমার শরীর অসুস্থ, অতএব তারা যদি, তারা এসেছিলেন, তুলেও দিয়েছিলেন পুজো। কিন্তু অনেক সন্ন্যাসীতে গাজর নষ্ট। পুরোহিত পুজোয় বসে হাতের কাছে উপকরণগুলি ঠিক মতো না পেয়ে রেগে আগুন। তবু রামকালী যেন সারদার উপর রাগ করতে পারেন না অগ্রাহ্য করতে। অনুভব করেন সারদার মধ্যে বস্তু ছিল, কিন্তু ভাগ্যের প্রতিকূলতায় সেটা খণ্ড খণ্ড হয়ে গেছে। ভাগ্যের প্রতিকূলতায় ওইখানে কোথায় যেন একটা খোঁজ। অনেকবার ভেবেছেন রামকালী, ভাগ্য ছাড়া আর কি, মানুষ তো নিমিত্ত মাত্র। কিন্তু সে বিশ্বাসে অটুট থাকতে পারেননি। যাক, তবু সকলের যথাযথ সুব্যবস্থা করে এসেছেন রামকালী। এখন যার যা নিয়তি। তথাপি অনেকগুলো মুখ যেন হতাশ দৃষ্টি মেলে তাকাচ্ছে রামকালীর দিকে, যেন বলছে, ফেলে চলে গেলে আমাদের? সত্যি? কই যাবে এ কথা তো বলনি কোনোদিন, আমরা যে বড় নিশ্চিন্ত ছিলাম। এই মুখগুলোর মধ্যে সারদার মুখটা বড় স্পষ্ট, সারদার চোখটা বড় তীব্র। হতাশা নয়, যেন সে দৃষ্টিতে অভিযোগ। কিন্তু অনেক বছর আগে আর একবার যখন সংসার ত্যাগ করেছিলেন রামকালী, তখন কি একবারও পিছন পানে তাকিয়েছিলেন? না, কি হালকা বন্ধনহীন মন নিয়ে সেই যাওয়া। বৈরাগ্যের কারণটা নিতান্তই স্থূল ছিল সত্যি। বাপের থেকে সে বৈরাগ্যের উদ্ভব। রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ সব মিলিয়ে তীব্র একটা অনুভূতি যেন ঠেলে ঘরের বার করে দিয়েছিল সেই কিশোর বালককে, যাকে এখন যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন রামকালী। ছেলেটা একটা নৌকোর পাটাতনের মধ্যে ঢুকে বসে রইল সারাটা দিন। কেউ তেমন লক্ষ্য করল না। একসময় ছেড়ে দিল নৌকো। ছেলেটা রইল ঘাপটি মেরে।
তারপর অনেকক্ষণের পর ধরা পড়ল। তখন নৌকো অনেক এগিয়েছে। রামকালী দেখছেন মাঝি মাল্লারা জেরা করছে ছেলেটাকে। ছেলেটা স্বচ্ছন্দে উত্তর দিচ্ছে, তার কেউ কোথাও নেই, গরিব ব্রাহ্মণ সন্তান, ভাড়া টাড়া দিতে পারবে না। নৌকো যেখানে যাবে সেখান পর্যন্ত যদি তাকে দয়া করে নিয়ে যায় তারা। অবস্থা বুঝে মমতাবশতই হোক অথবা দেবকান্তি রূপ দেখেই হোক, ছেলেটাকে তারা সমাদর করে নিয়ে গিয়েছিল মুকসুদাবাদ অব্দি। সেখানে গিয়ে মিলে গেল গোবিন্দগুপ্তর আশ্রয়। সে যেন ঈশ্বরের প্রত্যক্ষ আশীর্বাদের মতো। সেই নিতান্তই কিশোর ছেলেটার মনে হয়েছিল, পৃথিবীটা এত বড়, ভগবান এত দয়ালু, অথবা ইনিই ভগবান। পুরাণ উপপুরাণের গল্পের মতো ছদ্মবেশ ধরে রামকালীকে কৃপা করতে এসেছে। গঙ্গার ঘাটে বসেছিল ছেলেটা। কবিরাজ স্নানে এসেছিলেন। থমকে দাঁড়িয়ে পড়ে বলেছিলেন, চিনছি না তো তোমাকে, কাদের ছেলে বাবা? এখন ভেবে হাসি পাচ্ছে। রামকালী স্বচ্ছন্দে বলেছিলেন, তোমার সে খোঁজে দরকার কি? দরকার কিছু আছে বই কি। গোবিন্দগুপ্ত একটু হেসে বলেছিলেন, কাদের ছেলে, কেন একা একা ঘুরে বেড়াচ্ছ? রীতি চরিত্রেরই বা কেমন, এসব না জানলে চলবে কেন? চলবে না? না, ভিন গায়ের ছেলেকে বিশ্বাস কি? পরে জেনেছিলেন রামকালী ওটা একটা চালাকি, রাগিয়ে দিয়ে পরিচয় আদায়ের চেষ্টা। কিন্তু সেদিন সেই ছেলেটার কথা বোঝবার ক্ষমতা ছিল না। সে তাই তার ক্রুদ্ধ গলায় বলে উঠেছিল, বিশ্বাস করতে কে পায়ে ধরেছে তোমায়? আমার ইচ্ছে আমি বসে আছি, কাঠ কি তোমার কেনা? সে সৌম্যদর্শন প্রৌঢ় ছেলেটার কথায় বেশ কৌতুক অনুভব করেছিলেন, তাতে সন্দেহ নেই, এবং ইচ্ছে করে খানিকক্ষণ ধরে বাগবিতণ্ডা চালিয়েছিলেন মজা উপভোগ করতে। তারপরে কেমন করে যেন সন্ধি হয়ে গেল, আর কেমন করে যেন ছেলেটা আশ্রয় পেয়ে গেল তার কাছে। কিন্তু শুধুই কি আশ্রয়? নিঃসন্তান দম্পতির হৃদয় উজাড় করা ভালোবাসার অধিকারী হয়নি সেই মুখর ছেলেটা? আস্তে আস্তে সেই মুখরতা, চপলতা সব অন্তর্নিত হয়ে স্থির, শান্ত, মেধাবী এক ছাত্রে পরিণত হলো সে। আর শুধু স্নেহেরই নয়, তাদের যথা সর্বস্বেরই উত্তরাধিকারী হয়ে উঠল। আশ্চর্য! তবু একদিনের জন্য নিজ হাতে রেঁধে খাওয়াননি কবিরাজ গৃহিণী, অন্য এক ব্রাহ্মণ বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সমস্ত দৃশ্যগুলো যেন হঠাৎ চোখের উপর জল জ্বলিয়ে উঠেছে। রামকালী আবদার করেছে, জেদ করেছে, আমি তো তোমাদের জাতিরই হয়ে গেছি বলে যুক্তি খাড়া করেছে। কবিরাজ গৃহিণী হাসি ভরা মুখ আর চোখ ভরা জল নিয়ে বলেছে, পাগলা ছেলে, তাই কখনো হয়? তোমাদের তো বইতে আছে বলেছিলেন রামকালী। গোবিন্দগুপ্ত হেসেছিলেন, আছে তা সত্যি, তবে কি জানিস, সবেরই তো জাত থাকে। কেউটে, গোখরো আর ডোঁড়া বোড়া যেমন এক নয়, তেমনি তোর বইতে আর আমার বইতে এক নয়। তোকে তো আমার দত্তক নিতে ইচ্ছে করে, কিন্তু নেই না। কখন কি অপরাধ ঘটে কে জানে। স্নেহের সঙ্গে শ্রদ্ধার এ এক আশ্চর্য সংমিশ্রণ। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ৭৫তম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বইয়ে থাকুন। ধন্যবাদ।